হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন মোল্লা। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2015 ক্যান্সেল পেপারের আমরা সমাধান করছিলাম। আজকের পার্ট 2 ভিডিওতে তোমায় স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক। আমরা দেখে নেব 11তম প্রশ্ন। আগের ভিডিও যদি তুমি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখবে। বলেছে কোনো বৃত্তের এবি একটি ব্যাস, বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু পি থেকে এ বির ওপর অঙ্কিত লম্ব এবি কে এন বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো। আবারও প্রমাণ দিয়েছে। আমি বারবার বলি এই সমস্ত প্রমাণ তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তো দেখো কিভাবে করব। প্রথমে এই সমস্ত প্রমাণগুলো মনে রাখার সহজ ট্রিক্স হচ্ছে ছবিটাকে মনে রাখা। তোমার যদি ছবিটা মনে থাকে তাহলে তুমি এই প্রমাণটা মনে রাখতে পারবে যে কোনটা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো ছবিটাকে ভালোভাবে আঁকতে হবে। একটা বৃত্ত, এটা ধরে নাও একটা বৃত্ত, ঠিক আছে। এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস, ওকে। কোনো বিন্দু পি থেকে, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু ধরে নিচ্ছে এর একটা পি থেকে এ বির উপর অঙ্কিত লম্ব তাকে এন বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করা যাবে নিচের কোনটা। তো দেখো নিচের একটা জিনিস তুমি সিমেট্রি লক্ষ্য করো, প্রত্যেকটাই শেষ হচ্ছে এ বি ইন্টু বিএন, এ বি ইন্টু বিএন, এ বি ইন্টু বিএন, এ বি ইন্টু বিএন দিয়ে। তার মানে বি এর সঙ্গে একবার এন এর গুণ, বি এর সঙ্গে একবার এ এর গুণ, এটা তো হচ্ছেই হচ্ছে। বি এর সঙ্গে এন আর বি এর সঙ্গে এ এর গুণ একটা পার্টে হচ্ছে। এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। দেখো এইভাবে যেটা দিয়েছে এ বি বিএন, আমি কি করেছি বি এর সঙ্গে একবার এন এর কম্বিনেশন, বি এর সঙ্গে একবার এন এর কম্বিনেশন। এখন বি এর থেকে আমি শুরু করেছি, বি থেকে শুরু করেছি, তাহলে এইটা দেখো পি আর বি কানেক্ট করে দাও, মানে পিবি তারপরে বিএন তারপরে পিবি, এরকমই হয়ে থাকে প্রমাণগুলো। তাহলে পিবি, এবার একক তো আলাদা। দেখো এটা যদি সেন্টিমিটার হয় এককগুলো কি হবে সেন্টিমিটার, এটা তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে কি এখানে স্কোয়ার চলে আসছে, এখানে সেন্টিমিটার চলে আসছে, তাহলে সমান কি করে হলো, তার মানে এটা স্কোয়ার চাপবে। ঠিক আছে, তাহলে পিবি স্কোয়ার সমান বিএন ইন্টু বিএ। দেখো এটা কোথায় রয়েছে, দেখো পিবি স্কোয়ার মানে অপশন ডি এতে আছে। গট ইট। এইভাবে তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রমাণ এইভাবে সিমেট্রি অনুযায়ী মনে রাখতে হবে। আর ছবি ধরে ধরে তোমাকে মনে রাখতে হবে। তোমার একটা আলাদা একটা খাতা করতে হবে, এরকম প্রমাণ যতগুলো রয়েছে সেই প্রমাণগুলো আলাদা করে টুকে রাখতে হবে, এবং পরীক্ষার হলে অ্যাটলিস্ট অন্ততপক্ষে একবারও দেখে যেতে হবে, তাহলেই তুমি করতে পারবে। খুব একটা কঠিন কিন্তু না। নেক্সট, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করা যাবে। তো দেখো প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। এবারে বৃত্তটা ভালো হয়েছে মনে হচ্ছে। বৃত্তস্থ চতুর্ভুজ, এরপর চতুর্ভুজটা একটু কায়দা করে আঁকতে হবে, নাহলে কিন্তু আবার মেলাতে পারবে না। ঠিক আছে, 2017 পরীক্ষাতে, মানে যেটা 2021-এ হলো, সেখানে এরকম একটা প্রমাণ ছিল, একটু পরেই বলবো সেটা। আমি কি নাম দিচ্ছি, এবিসিডি, ওকে। এরপর বলেছে এবি ও ডিসি বাহু পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, বর্ধিত, মানে এটাকে যদি আমি বাড়াই, এখানে ডিসি কে যদি বাড়াই, তাহলে বলেছে এটা পি বিন্দুতে ছেদ করে। এই জন্যই আমি এই বেঁকিয়ে আঁকলাম এগুলোকে, ঠিক আছে, যাতে এখানে পি বিন্দুতে কাট করে। তাহলে নিচের কোনটি প্রমাণ করা যাবে। এটা যেটা হবে, এটাও সিমেট্রি আছে। কি করবে, পি এর সঙ্গে এ এর বি এর একবার কানেক্ট করবে, পি এর সঙ্গে এ এর একবার কানেক্ট করবে, তাহলে কি হচ্ছে পিবি ইন্টু পি এ সমান সমান, এদিকে পি এর সঙ্গে সি এর একবার কানেক্ট, পি এর সঙ্গে ডি এর একবার কানেক্ট, পিসি, আর এখানে পিডি, পিডি, ওকে। এটাই প্রমাণ করা যাবে। কোথায় আছে এটা, পিবিপিএ, এরপর একটু মিলিয়ে নেবে, পিবিপিএ এখানে আছে, আর এটা পিসি পিডি, আচ্ছা সি এতে আছে পিসি পিডি, ওকে, বোঝা গেছে। দেখো এরপর 2021-এ একটা কোশ্চেন এসেছিল, একদম সেম প্যাটার্ন, সেম কোশ্চেন। এটা কি অন্য আর একটা রূপ, মানে যেখানে বলা হয়েছিল যে একটি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে কাট করে, সেই জ্যাগুলোর নাম ছিল এ বি সি ডি, এরকম ছিল নাম। তাহলে নিচের কোনটি প্রমাণ করা যাবে, সেম ভাবেই মনে রাখতে হবে। কিভাবে, পি এর সঙ্গে একবার এ এর কানেক্ট, পি এর সঙ্গে বি এর কানেক্ট, তাহলে পি এ ইন্টু পিবি, পি এর সঙ্গে ডি এর কানেক্ট, পি এর সঙ্গে সি এর কানেক্ট, পিডি ইন্টু পিসি, একদম একই রকম রেজাল্ট, এটাও সেম এটাও সেম। ঠিক আছে, তাহলে এভাবে যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবো।
এরকম প্রাইমারি টেট ওরিয়েন্টেড অনেক রেজাল্ট আমি আমার স্টুডেন্টদের করিয়ে থাকি। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। নেক্সট, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এই সমান 2AD হলে প্রমাণ করা যাবে। তো দেখো প্রথমে ছবিটা আঁকি। এবিসি একটা ত্রিভুজ এ বি সি, বলছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও সিডি কে এসি কে ডি আর ই বিন্দুতে ছেদ করে। তো সমান্তরাল সরলরেখা মানে এই লাইনটা সমান্তরাল হলে, আর কি বলেছে, এই সমান 2AD, এই সমান 2AD যদি হয় তাহলে নিচের কোণটি প্রমাণ করা যাবে। এটা হচ্ছে থেলস থিওরেম। এই যে থিওরেমটার সাহায্যে আমরা প্রমাণ করব সেটাকে বলা হয় থেলস থিওরেম। এটা মাধ্যমিকের বইয়ে রয়েছে, হুবহু মাধ্যমিকের বই থেকেই অঙ্কটা করা হয়েছে, ঠিক আছে। তো বেসিক থেকে পড়লে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে, অ্যাটলিস্ট 30টার মধ্যে 30টা না পারলেও তুমি তো 25+ স্কোর করে আসতে পারবে। তো দেখো এটা কি বলছে, যদি এটা হয় মানে ডিই আর বিসি যদি প্যারালাল হয়, সমান্তরাল হয়, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। কিভাবে দেখো, এডি বাই ডিই সমান সমান এই বাই ইসি। ওকে, তাহলে দেখো আমি মানটা জাস্ট এরপর পুট করব। আমাকে কি বের করতে বলেছে এই দিকটা দেখো একটু, এখানে বলেছে আচ্ছা প্রত্যেকটাই ডিবি আর ইসি রয়েছে, ঠিক আছে। তাহলে আমি একটু সাজিয়ে নিতে হবে। ডিবি এখানে নিয়ে যাবো ডিবি কে, আর এই কে এখানে নিয়ে চলে আসবো, কারণ কি ডিবি বাই ইসি রয়েছে প্রত্যেকটা রেজাল্টে। তাহলে এডি তলায় নিয়ে এলাম এইটাকে, সমান সমান ডিবি বাই ইসি, একটা পার্ট চলে এসেছে। এখন দেখো আমি বসাতে পারি এই সমান 2AD, তাহলে এর পরিবর্তে আমি 2AD বসাতে পারি নিচেটাই। তাহলে উপরে এডি, এর পরিবর্তে 2AD বসিয়ে দিলাম সমান ডিবি বাই ইসি। এডি এডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে 1 আছে এখানে, তাহলে এটা সমান বলতে পারি 1/2, অর্থাৎ অপশন বি। ওকে, নেক্সট, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্র, ও ওই বৃত্তের কেন্দ্র যদি সিওডি সমান এত ডিগ্রি বিএসি সমান 30 ডিগ্রি হয় তবে প্রমাণ করা যাবে। এখানেও তোমাকে ছবি আঁকতে হবে মেইনলি। তো ছবিটা আঁকি দেখো। বৃত্তস্থ চতুর্ভুজের একটা প্রপার্টি হচ্ছে, যে চতুর্ভুজটা আমি আঁকবো সেই চতুর্ভুজটার বিপরীত কোণগুলোর যোগফল, মানে একটা বৃত্তের ভেতরে তুমি যে কোনো ভাবে একটা চতুর্ভুজ আঁকো না কেন, যা খুশি একটা যদি চতুর্ভুজ তুমি আঁকতে পারো, তাহলে এর বিপরীত কোণগুলো মানে এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে, এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা একটা প্রপার্টি। ও এখানে বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র, এবিসিডি নাম দিয়ে দাও ABCD। ওকে, কি বলেছে, সিওডি সমান 120 ডিগ্রি, সিওডি হলো 120 ডিগ্রি, আর বিএসি 30 ডিগ্রি, বিএসি এই কোণটা বিএসি এইটা বলে দিয়েছে 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে কি কি, বিওসি আর বিসিডি, মানে বিওসি এই অ্যাঙ্গেলটা, আর বের করতে হবে বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা বিসিডি, আচ্ছা পুরো টোটালটা, ঠিক আছে। দেখো খুবই সহজ, কি করে বের করবে দেখো, সে আমি বারবার বলি বেসিক বেসিক ক্লিয়ার থাকলে তুমি এগুলো খুব সহজেই করতে পারো। দেখো ডিসি হচ্ছে একই একটা একটা বৃত্তের জ্যা, বলতে পারি ডিসি এই বৃত্তটার জ্যা। তাহলে ডিসি কেন্দ্রে দেখো কত কোণ উৎপন্ন করছে, 120 ডিগ্রি, এটা বলা ছিল। তাহলে ডিসির এই বাহুটা মানে এই যে বৃত্তটা, এর পরিধির উপরে যে কোনো তুমি বিন্দু একটা যদি নাও, যেমন এ একটা বিন্দু পরিধির উপরে রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে জানো, এটার অর্ধেক, এটার অর্ধেক। মানে আমি যদি একটু ছোট্ট করে তোমাকে এঁকে দেখাই, এটা একটা যদি বৃত্ত হয় তাহলে এটা কেন্দ্র হলে এই কোণটা সবসময় উপরেরটা ডবল হয়, বা এটা বলতে পারি এটা যদি থিটা হয় এটা হবে θ/2। তাহলে এটা দেখো 120, তুমি এভাবে ছবিটা না এঁকে তুমি যদি বিন্দুটাকে এখানে নিতে, এখানে, তাহলেও হতো, ঠিক আছে, এটা θ/2 হয়ে যেত।
ওকে, একদম বেসিক, এগুলো তো শিখে রাখলে এই অঙ্ক করতে পারবে তুমি। তাহলে বলতে পারি এটা কত হবে, 60, 120 অর্ধেক হয়ে গেল 60। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে দেখো, এদিকে 30 এদিকে 60, মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, বলো হ্যাঁ কিনা। এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটার 90 ডিগ্রি হয়ে গেলে এর বিপরীত অ্যাঙ্গেলটা কত হবে, একটু আগে বললাম দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তার মানে এটাও হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি বি সি ডি 90 ডিগ্রি, বি সি ডি 90 ডিগ্রি, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। ঠিক আছে, এখনো তাহলে আমাকে বি ও সি বের করতেই হচ্ছে। আচ্ছা, এটা 90 ডিগ্রি হলো। এরপর দেখো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা আর এটা, এটা যদি কেন্দ্র হয়, এই বাহু দুটো কি হচ্ছে, এই বাহু দুটো হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ হলে এর বিপরীত কোণগুলো কি হয়ে যাবে, সমান সমান হবে, ঠিক আছে। কারণ একটা ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের কথা চিন্তা করো, যার দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হয়, সমান সমান হয় না। এটা যা খুশি হতে পারে, এই দুটো অ্যাঙ্গেল সমান সমান হয়। তাহলে এগুলো হচ্ছে বেসিক প্রপার্টি। তাহলে দেখো, আমি বলতে পারি এটা যদি একটা কোণ 120 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল মিলে কত হবে, বাকিটা মানে টোটাল তো 180, 180 থেকে যদি 120 বাদ দিয়ে দিই তাহলে 60। তাহলে এই দুটো কোণ মিলে হয়ে যাবে 60, তার মানে 30 30 করে ভাগ হয়ে যাবে, এটা 30 আর এই কোণটা 30 ডিগ্রি, মানে এইটা, ঠিক আছে, এই কোণটা 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, একটু আগে বের করলাম এই টোটালটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। আর এটা 60 ডিগ্রি হলে এটাও তো একটা কি ছিল, ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ। তাহলে এর বিপরীত কোণগুলো, এটার বিপরীত কোণ যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটার বিপরীত কোণ এটা, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুটো কোণ 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে, কারণ কি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে বিওসি কত হচ্ছে, 60 ডিগ্রি। তার মানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, একটা কোণ হবে 60, একটা হবে 90 ডিগ্রি। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি প্রথমবার দেখি তো এগুলো করতে পারবে না, এগুলো তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে আনতে হবে, তাছাড়া সম্ভব না সত্যি কথা বলতে। নেক্সট, সরল করো, করণ নিরসন করতে হবে। তোমাকে ফার্স্ট করণ নিরসন করে ডাইরেক্ট এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো কিভাবে করবে। তুমি এখানে 5 আছে, √5 লিখো। এরপরে নিচের করণীটাকে যদি তুমি সরাতে চাও, নিরসন করতে চাও, তাহলে উল্টোটা দিয়ে, মানে √3, এখানে প্লাস আছে, এটা মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে √3 মাইনাস √2। তাহলে নিচেটাই কত হবে, √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে একবারে 3 মাইনাস 2 মানে 1, ওটা লিখছি না, ঠিক আছে। মাইনাস, এখানে দেখো 3 √3 ছিল, এটা তাহলে আমি উল্টোটা দিয়ে গুণ করছি, √2 মাইনাস √5, মানে বিয়োগ দিয়ে। তাহলে দেখো এখানে 2 মাইনাস 5 চলে আসছে নিচে, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, -3। তাহলে -3, এই মাইনাসটা এটার সঙ্গে যোগ হয়ে গুণ হয়ে গিয়ে যোগ হয়ে যাবে। তার মানে এটা আমি যোগ করে দিচ্ছি, এখানে 3 ক্যান্সেল করছি। পরীক্ষার হলে এভাবেই কিন্তু করতে হবে, তুমি যদি বুঝতে না পারো তার জন্য বেসিক তোমাকে শিখতে হবে, কারণ এভাবে না করলে তোমার সময় চলে যাবে। এখানে হচ্ছে তোমার 2√2, উপরে হচ্ছে √3। আর অনেকে বলে থাকে যে এরকম অঙ্ক দেখলে অ্যান্সারটা 0 করে দিবি, কিছুটা হলেও ঠিক বলে, বাট আমি বলবো যে এই সমস্ত সহজ অঙ্কগুলো তুমি ওইভাবে আন্দাজে করে আসবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 হয় ঠিক আছে, বাট কোনো কারণবশত যদি একটু চেঞ্জ করে দেয় না, তাহলে অঙ্কর উত্তর কিন্তু অন্য আসবে। তাহলে 3 মাইনাস 5 মানে এখানে হচ্ছে -2, তাহলে এই মাইনাসটার এই প্লাসের সঙ্গে গুণ হয়ে গিয়ে মাইনাস করে দেবে। তাহলে এটা আমি একবারে করে দিচ্ছি, এখানে এটাকে মাইনাস করে দিচ্ছি, আর 2 এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে দেখো, আমি একবার মুছে দিচ্ছি এটা। ঠিক আছে, তোমরা তো আর মুছতে পারবে না, তোমরা জাস্ট কেটে মনে রাখবে যে কোনটা কি করেছি, এটা পড়ে থাকছে। ওকে, এবার আমি গুণ করে দিচ্ছি, দেখো এটা 3 5 15, রুটের ভেতরে 5 আর 3 গুণ হয়ে যাবে, এটা 5 আর 2 10 প্লাস 3 2 6, মাইনাস প্লাসের কিন্তু লক্ষ্য রাখতে হবে, না হলে শেষ। মাইনাস এটা 6 হবে, এখানে মাইনাসে মাইনাসে গুণ করে হবে +10, +10 -10 +6 -6 প্লাস -√15 মাইনাস +√15 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সব কাটটা কুইটটা 0 অ্যান্সার হবে। গট ইট। নেক্সট, 12 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের উপর দণ্ডায়মান একটি পিরামিডের আয়তন 576 মিটার কিউব হলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল হবে। এই অঙ্কটা বলবো এই কোশ্চেন সেটের মধ্যে সব থেকে কঠিন অঙ্ক বা কম সহজ অঙ্ক, কারণ পিরামিডের ফর্মুলা কেউ সাধারণত করে যায় না, ঠিক আছে। বাট আমরা যখন শুরু করব প্রস্তুতি, বা আমি যখন তোমাদেরকে পড়াবো, তখন কিন্তু সমস্ত চ্যাপ্টারটাই কমপ্লিট করে ফেলবো, যাতে কোনো অংশ থেকে কোনো টপিক মিস যেন না যায়, এমন ভাবে প্রস্তুতিটা নাও। কারণ বুঝতেই পারছো টেট হচ্ছে অনেকদিন পর পর,
এরপর তুমি যদি একটা চান্স মিস করে দাও তাহলে তো হয়ে গেল, লাইফ শেষ, তাই না? তো চান্স মিস করা যাবে না, একদম সমস্ত জিনিসটা আমাদেরকে কমপ্লিট করে যেতে হবে। সময় পাচ্ছ, আমি বলবো প্রস্তুতি তোমরা ঠিকভাবে নাও, কারণ ম্যাথসে যদি তুমি স্কোর করতে পারো তাহলে অনেকটা তুমি বাকিদের থেকে এগিয়ে যাবে। আর খুব একটা কঠিন কিন্তু না ম্যাথস, যদি আমরা ইচ্ছা করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো। তো ছবিটা ঠিক হবে এরকম, 3D শেপ, যার নিচেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর উপর একটা পিরামিড আছে, ঠিক আছে, পিরামিড। ওকে, এরপর দেখো কি করে করবে। এটা হলো পিরামিড, এই পিরামিডটাকে, এর পিরামিডের আয়তন বলে দিয়েছে 576 মিটার কিউব। এরপর এর ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা কি, এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নেই, এগুলো সব ছবির মতো করে তোমাদের আমি করিয়ে দেবো। দেখো কিভাবে করবে এটা। এই পিরামিডটাকে যদি আমি ওপেন করি, মানে আমি তো এখন 3D শেপ নিয়ে দেখাতে পারছি না, বাট ক্লাসে, অনলাইন ক্লাসে কি হয়, আমি একটা 3D শেপ নিয়ে আসি, পিরামিড নিয়ে আসি, সেটাকে খুলে খুলে দেখাই যে কিভাবে ফর্মুলাটা হচ্ছে, যাতে করে তোমরা বুঝতে পারো। এটাকে যদি আমি ওপেন করি তাহলে ঠিক জিনিসটা এরকম দাঁড়াবে। এই যে ইয়েলো কালারের যেটা, সেটা যদি আমি একটু জড়ো করে একটা বিন্দুতে করি, কানেক্ট করে দিই, তাহলে সেরকম হয়ে যাচ্ছে, এটা একটা পিরামিড, পিরামিড থেকে একটা পয়েন্টে কি মিলিত হচ্ছে, পিরামিড। ওকে, তাহলে ওই যে আমি যখন এটাকে খুলে দেব, তাহলে এটা হচ্ছে এর বর্গক্ষেত্রটা। হুম, এবং এগুলো কি একটা ত্রিভুজ, এগুলোই কিন্তু দেখো এই যে সাইড গুলো চারটা, যেটা সাইড, চার সাইডে যে চারটা সাইড আছে, এই সাইড গুলোই কিন্তু একটা ত্রিভুজ আকারে থাকে, ঠিক আছে। এটা গেল। এরপর এটা বোঝার জন্য আরো ভালোভাবে যদি আমি বুঝি, এটার যদি আমি স্কেলটাকে, মানে কঙ্কালটাকে যদি নিয়ে আসি, তাহলে এরকম একটা দেখতে হয়, মানে নিচেটা হচ্ছে একটা চতুর্ভুজ, সরি একটা বর্গক্ষেত্র, এবং এর উপরে একটা পিরামিড রয়েছে। এই বর্গক্ষেত্রে এই পিরামিডটার উচ্চতা হচ্ছে এটা, এই হাইটটা হচ্ছে উচ্চতা, আর এগুলোকে বলছে স্ল্যান্ট হাইট, মানে এখানে একটা আসবে স্ল্যান্ট হাইট, যেটা পরে আসছি। কিভাবে ফর্মুলাটা করতে হবে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমাকে দেখে নিতে হবে যে এই যে ত্রিভুজগুলো, এই যে যদি তোমাকে সমগ্র তল বের করতে হয় তাহলে কি কি করতে হবে তোমাকে, তোমাকে এই যে ইয়েলো কালারের ত্রিভুজগুলোর, চারটা ত্রিভুজ আছে, যে কোনো একটা বের করে 4 দিয়ে গুণ করে নিতে হবে, সেই ক্ষেত্রফলটা বের করতে হবে, তার সঙ্গে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যেটা বেস, ভূমিটা, সেটা দেখো 12 সেন্টিমিটার করে দিয়ে দিয়েছে, তাহলে এটার ক্ষেত্রফল তো তুমি পাবে। বেসটার এরিয়া, বেস এরিয়া তো তুমি বের করতে পারছো, কত, 12 স্কোয়ার 144। প্রবলেমটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা তোমাকে একটু বুঝতে হবে। ফর্মুলা মনে রাখার দরকার নেই, ফর্মুলা আছে, আমি একটা শিট দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, তুমি যদি জয়েন হয়ে না থাকো জয়েন হতে পারো। সমস্ত ফর্মুলা মানে পরিমিতি যত রকমের ফর্মুলা হয় আমি কিন্তু সেখানে দিয়ে দিয়েছিলাম। দেখো কিভাবে করবে। আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এটার ভূমি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এটার ভূমি হচ্ছে এই নিচেরটা, এটা ভূমি, তাই তো, 1 মিনিট, এটা হচ্ছে এর ভূমিটা। তাহলে ভূমি আমি জানি 12 সেন্টিমিটার করে, তাহলে বেস আমার জানা আছে, এরিয়াটার বেস আমি জানি 12 সেন্টিমিটার, মিটার আছে তাই তো, মিটার, 12 মিটার। ওকে, বাট হাইটটা যদি আমি পেয়ে যাই, এটার হাইট যদি আমি পেয়ে যাই, তাহলে বলে দিতে পারবো, যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু সমবাহু ত্রিভুজ ভাববেন আবার, এটা সমবাহু ত্রিভুজ কিন্তু কোথাও বলেনি, এটা সমবাহু ত্রিভুজ না। মানে তুমি বলো এই বাহুটা, তাহলে এই বাহুটা বাহু, এই বাহুটা বাহু, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লাগিয়ে দিই, হবে না কিন্তু। এখানে উচ্চতা তোমাকে বের করতে হবে, ভূমি জানি, উচ্চতা বের করব। এরপরে ত্রিভুজের উচ্চতা কোনটা সেটা তুমি এই ছবিতে আগে ভালো করে দেখো। ছবিতে এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে, এখান থেকে কানেক্ট করে যদি এখানে নিয়ে আসি, মানে এটার উচ্চতা যেমন এটা হচ্ছে, এগুলোকে তুমি একটু চিন্তা করো, ইমাজিন করতে হবে, 3D শেপ নিয়ে একটু ইমাজিন করো। এটাকে যদি আমি কানেক্ট করি তাহলে এরকম একটা পাবো না, এদিকে একটা পাবো এরকম, এটাই হচ্ছে এর উচ্চতা, ত্রিভুজটার উচ্চতা, ঠিক আছে, ত্রিভুজটার উচ্চতা, কিন্তু ওদিকে ভেতর দিকে আরো দুটো পাবো। এই কঙ্কালটার দিকে যদি দেখি আমি, তাহলে এইটা হয়ে যাবে উচ্চতা, ঠিক আছে। এরপর এটা উচ্চতা কিভাবে বের করবে দেখো, এইটা যদি আমি কানেক্ট করি, এইটা কতটা হবে, এইটা টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার, এটা কত, 6 সেন্টিমিটার। এটা উচ্চতা, উচ্চতা আমি বের করবো একটু পরেই। উচ্চতার এই যে স্ল্যান্ট হাইট, এটাকে আমি ত্রিভুজের কি বলতে পারি, উচ্চতা বলতে পারি, ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে, উচ্চতা বলতে পারি। তাহলে দেখো প্রথমে আমাকে বের করে নিতে হবে যে পিরামিডটা রয়েছে, পিরামিডটার উচ্চতাটা কত,
কারণ এটা এটা না বের করতে পারলে তুমি পিথাগোরাসের উপপাদ্য লাগাতে পারবে না। তাহলে কিভাবে বের করবে দেখো, তখন আমাকে এই আয়তনটা কাজে লাগাতে হবে। আয়তনটা কিভাবে কাজে লাগাবে দেখো, পিরামিডের পিরামিডটা হচ্ছে একটা সিমেট্রি ফিগার। এই পিরামিডের ভলিউম আয়তন যেটা হয় সেটা হচ্ছে 1/3, মানে ঠিক শঙ্কু টাইপের। 1/3 শঙ্কুতে আসে না 1/3 পার্টস করে, ঠিক তেমনি 1/3 ইন্টু বেস এরিয়া। বেস এরিয়া মানে সিমেট্রি ফিগার এটা হয় বেস এরিয়া ইন্টু হাইট, এই হাইটটা, ঠিক আছে। এটা সমানই বলে দিয়েছে 576। গট ইট? তাহলে দেখো কিভাবে করছি আমি। 1/3 লিখলাম, বেস বেস কত 12, বেস এরিয়া বলেছে, বেস এরিয়া মানে 144, 12 স্কোয়ার, বেস এরিয়া 144 ইন্টু হাইট সমান 576। তাহলে এটা 3 দিয়ে এটা কতবার, আচ্ছা 3 দিয়ে তো কাটাকুটি হবে না, 144 বার, এটা 4, 4 16, 4 14 56, হ্যাঁ 4 বার চলে যাচ্ছে, ভেরি গুড। তাহলে এইচ সমান দেখো কত হচ্ছে, 3টা দিয়ে গুণ হয়ে যাচ্ছে 12, 12 মিটার হচ্ছে এটার হাইট। তাহলে এটাকে যদি আমি একটু বাইরে বের করে নিয়ে আসি, তাহলে জিনিসটা ঠিক এরকম হবে না, এটা 6, এটা 12, তাহলে এটা কত? পিথাগোরাসের উপপাদ্য কি হবে, 12 স্কোয়ার মানে 144 প্লাস 6 স্কোয়ার মানে 36। অঙ্কটা যথেষ্ট বড়। 6 তাহলে 10 না তাহলে হলো 1, তুমি যদি এটা ছেড়েও চলে আসো নো প্রবলেম, 4 8 9 তুমি বাকি অঙ্কগুলো করতে পারবে, কঠিন অঙ্ক থেকে ভয় খাওয়ার কিছু নেই। কত হচ্ছে এটা, 8 180, রাইট, 10 4 80, 180, রুট 180। তাহলে রুট 180 থেকে এটাকে আমাকে আবার প্রকাশ করতে হবে, মানে যেটা বর্গ সেটাকে বের করে নিয়ে চলে আসতে হবে। 180 কে লিখতে পারি 4 দিয়ে, 4 4 16, 20, 4 5 20, আমার এখানে 9, তার মানে 5 থাকবে। তার মানে দেখো 4 থেকে একটা 2 বেরিয়ে আসবে, 9 থেকে একটা 3 বেরিয়ে আসবে, আর রুট 5, অর্থাৎ এটা দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, অর্থাৎ সমান দিয়ে 6√5। এটা হচ্ছে এর উচ্চতা, এটা এটা পেলাম 6√5, ঠিক আছে। এটা যেহেতু 6√5, তাহলে এর উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হয়ে যাচ্ছে 6√5। তাহলে আমি যে এটা কি একটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরকম কটা রয়েছে, 4টা রয়েছে, তাহলে ইন্টু 4 করে দেবো। তাহলে দেখো কত হচ্ছে 1/2 ইন্টু ভূমি, ভূমি ছিল 12, এটা পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি আমি 6√5। এই উচ্চতাটাই হচ্ছে এখানে অতিভুজ, 6√5, বেস হচ্ছে 12, তাহলে এটার এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং কটা রয়েছে, 4টা রয়েছে, সেই জন্য 4 গুণ করলাম। উচ্চতা হচ্ছে 6√5 ইন্টু 4, 2 6 12, 6 6 36, এখানে 4, 36কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 4 6 24, 36, 4 6 24, 4 3 2 12 14, 144 √5 মিটার স্কোয়ার। এটা হচ্ছে ত্রিভুজগুলো মানে সাইডের যে ত্রিভুজগুলো যে দিয়ে যেটা তৈরি হচ্ছে পিরামিডটা, সেটার ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে সাইড গুলো তো হলো, নিচেটা এখনো বাকি রয়েছে, তাহলে নিচেটা এর সঙ্গে যোগ করে দাও, 144√5 প্লাস 144, নিচেটা কত ছিল 144, 144 ভদ্রভাবে কমন নিয়ে নাও, তাহলে √5 প্লাস 1, অর্থাৎ অপশন সি। হাফ ছেড়ে বাঁচলাম, অনেকটাই বড়। তো এগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই হবে একমাত্র, তাছাড়া তো সম্ভব না। কোথা থেকে এরকম প্রচুর তোমাদেরকে মনে রাখতে হবে, বাট আমি চেষ্টা করি কি যতটা কম সংখ্যক ফর্মুলা তোমাদের মুখস্থ করাতে। পাটিগণিতের হয়তো খুব জোর হার্ডলি 2 থেকে 3টে ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে, যেটা না করলেই নয়। আর এদিকে অ্যাডভান্স পোর্শনে পরিমিতি বলো, তারপরে বিভিন্ন যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট গুলো তোমাদেরকে কিন্তু খাতায় সাহায্যে, মানে কি বলতো, ছবির মাধ্যমে মনে রাখতে হবে, 3D ফিগারের মাধ্যমে মনে রাখতে হবে এই সমস্ত ফর্মুলা, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে, ভুলবে না। অ্যাটলিস্ট তুমি যদি 2 মাস 3 মাস পরও প্র্যাকটিস করো, ভুলবে না, পরীক্ষার হলে করতে পারবে, সময় নিয়ে করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি সেভাবে অনুযায়ী পড়তে চাও, তোমরা যারা মনে করছো যে অঙ্কে আমি দুর্বল, একদম বেসিক লেভেল থেকে শিখতে চাই, তাহলে আমার সঙ্গে এই ফোন নাম্বারে 9091133400 এটাতে তুমি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট, একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান গোলকটির ব্যাসার্ধের সংখ্যামান কত হবে। তাহলে এখানে তোমাকে গোলকের যে ফর্মুলা সেগুলো তোমাকে জানতে হবে। আয়তনের ফর্মুলা কি হয়, 4/3 পাই আর কিউ, সেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4 পাই r², ঠিক আছে। এটা সমান করে দাও, সমান বলেছে সংখ্যামান সমান, তাহলে 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, r² সঙ্গে একটা
আর স্কোয়ার এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা আর পড়ে থাকছে, তাহলে আর সমান কত পাচ্ছি 3। খুব সহজ অঙ্ক যদি তোমার ফর্মুলা মুখস্থ থাকে, ফর্মুলা ছাড়া তুমি করতেই পারবে না, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দুজন পুরুষ ও তিনজন বালক একত্রে যে কর্মের 3/6 6 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে তিনজন পুরুষ 5জন বালক একত্রে সেই কাজের 19/24 4 দিনে সম্পন্ন করে, তাহলে বালকটি কত সময় এই কর্ম সম্পন্ন করবে? এরকম অঙ্ক কিন্তু প্রচুর দেয়, একটা না একটা দেবেই। তো এরকম অঙ্ক দেখবে, আমি মক টেস্ট নিয়েছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে, সেখানে দেওয়া রয়েছে এরকম অঙ্ক 2-3টে মতো পাবে। সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলে আইডিয়াটা তুমি বুঝতে পারবে যে অঙ্কগুলো খুব একটা কঠিন না, কিন্তু হয়তো দেখে ক্যালকুলেশন করতে গিয়ে বড় হতে পারে, বাট কঠিন কিন্তু না, পারা যাবে। তো দেখো, দুজন ম্যান আর তিনজন বয়েজ একটা কাজের 3/4 6 দিনে সম্পন্ন করতে পারে বলে দিয়েছে। আর কি বলেছে? তিনজন ম্যান 5জন বয়েজ ওই কাজের 19/24 4 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে একজন বয়েজ ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? তাহলে দেখো কিভাবে করবে। প্রথমে এখানে আছে 1/3 কাজ, এখানে আছে 19/24 কাজ, এদেরকে প্রথমে সমান করতে হবে, মানে এক অংশতে নিয়ে যেতে হবে। তাহলে আমি বলতে পারি এটা এক অংশ করতে কত সময় নেবে, এটা গুণ করে দাও, উল্টে গুণ করে দাও, মানে 6-এর সঙ্গে গুণ হবে 4/3। ঠিক আছে, কাটাকুটি গেলে ভালো, এখানে যেমন যাচ্ছে কেটে দাও। 8 দিনে সম্পন্ন করে, মানে দুজন ম্যান 3জন বয়েজ 8 দিনে ওই সমগ্র কাজটা কমপ্লিট করে দেয়। আর এখানে আমি এক অংশ যদি কাজ বের করতে বলি, তাহলে কত হচ্ছে দেখো, 4x24/19, গুণ করার প্রয়োজন নেই, এতদিনে কমপ্লিট করে। আমি এরপর ধরে নেবো যে একজন বয়েজ পার ডে m ইউনিট কাজ করে, আর একজন ম্যান পার ডে m ইউনিট কাজ করে, আর একজন বয়েজ পার ডে b ইউনিট কাজ করে, পার ডে কাজ। তাহলে দুজন ম্যান 2m, এরকম আমি প্রচুর ভিডিও আপলোড করেছি টেট ওরিয়েন্টেড, মানে সময় ও কার্য, তুমি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, খুব হেল্পফুল হবে তোমার, মানে বেসিকটা তুমি আলটিমেটলি জানতে পারবে ঠিকঠাক ভাবে যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। 3 বয়েজ ইন্টু এটা 8 দিনে সম্পন্ন করে, কারণ দেখো দুই পক্ষের কাজই তো সমান, তাহলে আমি কি করবো, সমান করে দেবো, আর কিছুই না। সিমিলারলি এখানে আছে 3 ম্যান আর 5 বয়েজ, এরা করছে 4x24/19, এটাকে সমান করে দেবো। এখান থেকে এম আর বি এর অনুপাতটা বের করে নেবো। অনুপাতটা দেখো, প্রথমে 4 দিয়ে এটা কাটছি আমি, 4×2 8, 2 12 24, 19 দিয়ে এটা গুণ হবে, তাহলে 19 2 38, একবারে গুণ করে দিচ্ছি, 3 19 57 বয়েজ সমান 12 দিয়ে এটা গুণ হচ্ছে, 3 12 36 এম প্লাস 5 12 60 বি। ওকে, এরপর এম গুলোকে একদিকে, বয়েজ গুলোকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো 38 এম থেকে 36 যদি বাদ যায়, দুটো এম, আর এদিকে 60 থেকে 57 বাদ গেলে 3টে বি। তাহলে এম এর মান হবে 3, বি এর মান হবে 2। এম এর মান 3 আর বি এর মান 2। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ বের করে নেব। টোটাল কাজ কোথা থেকে বের করব? এখানে যে কোনো একটাতে বসিয়ে বের করব, এটাতে বসাতে পারি, না হয় এটাতে বসাতে পারি। কোনটা দেখে সহজ মনে হচ্ছে? এখানে যদি বসাই, এই 24/19 বিরাট বড় একটা ফ্র্যাকশন আছে, তাহলে এটা থেকে করব। এখানে দেখো এম এর মান 2 বসাবো, মানে 2 3 6, প্লাস বি এর মান 2 বসালে আবার 2 3 6 ইন্টু 8 ছিল, তাহলে এটা গুণ করলে কত হয়, 12 ইন্টু 8। পুরোপুরি গুণ করার দরকার নেই, এটা হচ্ছে টোটাল কাজ। এই কাজটা এখন কে করছে? একটা বয়েজ করছে, আর একটা বয়েজের ক্ষমতা কি, পার ডে সে দুটোর বেশি কাজ করতেই পারবে না, তাহলে এটাকে পার ডে মানে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 4 8, 4 12 48, তার মানে একটা বয়েজকে যদি ওই কাজটা ধরিয়ে দেওয়া হয় তাহলে সে 48 দিনে সম্পন্ন করবে। এটা গেল এর বেসিক কনসেপ্ট দিয়ে অঙ্কটা। এটা দিয়ে অন্য অনেক শর্ট ট্রিক্স হয়তো থাকলেও থাকতে পারে, আমি সেগুলো ইউজ করি না, কারণ আমি জানি যে পরীক্ষার হলে সেগুলো অ্যাপ্লাই হবে না, সো ফালতু করে লাভ নেই। ঠিক আছে, নেক্সট, দুইটি দাঁতওয়ালা চাকা দাঁতে দাঁতে বসানো আছে। বুঝতে পারলে না তো? বলে দিচ্ছি, একটিতে 25 ও অপরটিতে 15টি দাঁত আছে। যদি প্রথম চাকাটি 48 মিনিটে 90 বার ঘুরতে পারে, তাহলে দ্বিতীয় চাকাটি 32 মিনিটে কতবার ঘুরবে? এই জিনিসটা হচ্ছে ঠিক
মেশিন দেখেছো কি, ধান ঝাড়াই করা মেশিন? হয়তো দেখে থাকবে না। দেখো কিভাবে এটা আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। দুটো চাকা রয়েছে, একটা বড় চাকা, একটা ছোট চাকা, এভাবে লাগানো আছে। মানে এখানে দাঁত আছে 25টা, 25টা দাঁত আছে। সাইকেলের যে প্যাডেলটা, বড় একটা প্যাডেল আর পেছনে একটা বিয়ারিং থাকে, ওই বিয়ারিং আর প্যাডেলের কথা চিন্তা করো। প্যাডেলে যে বড়, যেখানে চেনটা থাকে লাগানো, কাটা কাটা থাকে না, ওটার দাঁত হিসেবে তুমি ধরো ওরকম একটা চাকা রয়েছে যেখানে 25টা দাঁত আছে। আর ঠিক বিয়ারিংটাকে যদি খুলে তুমি ওর দাঁতের পাশাপাশি খাঁজে খাঁজে লাগিয়ে দাও, ঠিক আছে, এইভাবে খাঁজে খাঁজে যদি লাগিয়ে দাও, এখানে আছে 15টা দাঁত, ঠিক আছে। তাহলে ওই যে যখন বড় চাকাটা ঘুরবে, বড় চাকাটা যখন বলেছে 90 পাক ঘুরবে, মানে 48 মিনিটে যখন 90 পাক ঘুরবে, তখন এই ছোট বিয়ারিংটা যেটা সাইকেলের পেছনে লাগানো থাকে চেনের সঙ্গে, সেটা তাহলে কত পাক ঘুরবে। ঠিক আছে, একদম সেম কনসেপ্টের অঙ্ক, খুবই সহজ। দেখো কিভাবে করবে। 48 মিনিটে 90 বার ঘুরতে পারে। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, বাট অনেক ইনফরমেটিভ জিনিস রয়েছে, বেসিক থেকে করেছি তো বড় হবেই। 48 মিনিটে 90 বার ঘুরছে। আমাকে বলে যে দ্বিতীয় চাকাটা মানে ছোটটা 32 মিনিটে কতবার ঘুরবে। তাহলে প্রথমে বের করে নেবো যে বড় চাকাটা 32 মিনিটে কতবার ঘুরছে। তাহলে 90/48 ইন্টু 32, 4 দিয়ে কাটো, 12 দিয়ে 16 দিয়ে কাটো, হ্যাঁ 16 দিয়ে 32, 3 16 48, এখানে 30, মানে 60 বার ঘুরবে। 32 মিনিটে বড় চাকাটা যেটা 25টা দাঁত রয়েছে সেখানটা, সেটা 60 বার ঘুরবে। ঠিক আছে, এরপর দেখো এই যদি 60 বার ঘুরে, সেই সময় ছোট চাকাটা কতবার ঘুরবে সেটা দেখতে হবে। তাহলে 60 বার ঘুরছে, এর 25টা দাঁত আছে, তার মানে সে এতটা দূরত্ব যাবে। 25টা দাঁত নির্দিষ্ট অন্তর অন্তর রয়েছে, তাহলে 25টা দাঁতে যদি সে 60 বার ঘুরে, তাহলে এতটা সে ডিস্টেন্স যাবে বলতে পারি। এখন এই ডিস্টেন্সটাই 15টা দাঁতওয়ালা যে গোলকটা রয়েছে, চাকাটা রয়েছে, গোলক না চাকাটা রয়েছে, সেটা কতটা ডিস্টেন্স যাবে। তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, দ্যাটস ইট। 4 15 60, 4 25 100, অর্থাৎ 100 হয়ে যাবে সঠিক উত্তর। গট ইট? নেক্সট, একটি বন্দুক 6বার ছুরিতে 9 মিনিট আবশ্যক হয়, তাহলে ওই 1 ঘন্টায় ওই বন্দুকটি কতবার ছোড়া যাবে। এই অঙ্কটা ঠিক ওই 6টি ঘন্টা বাজতে 10 মিনিট সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কতবার বাজবে, এই টাইপের অঙ্ক। ঠিক আছে, আমার যেটা মনে হয়েছে এই অঙ্কটা যখন আমি দেখছিলাম, তখন অপশনগুলো আমার মনে হয় কিছু একটা গোলমাল আছে, ম্যানুফ্যাকচারিং কিছু একটা ডিফেক্ট আছে বলে আমার মনে হচ্ছে। বাট তোমাদের মধ্যে যদি এর অরিজিনাল বেসিকটা যদি তুমি জানো বা অঙ্কটা করতে পারো, তাহলে কমেন্টে জানাবে। বাট আমার যেটা মনে হচ্ছে, যেটা দেখো 7 বার ছুটছে, 7 বার ছুটছে মানে তুমি যদি গ্যাপটা লক্ষ্য করো, এখানে একটা থেকে যখনই প্রথমবার ছুড়েছে, তারপর থেকে কাউন্ট ডাউন শুরু হয়েছে, এখানে গ্যাপ থাকবে কিন্তু 6টা, 6টা কিন্তু গ্যাপ থাকবে। ঠিক আছে, 6টা গ্যাপের জন্য সময় নিচ্ছে 9 মিনিট। ওকে, বা আমি ঘুরিয়ে যদি লিখি, মিনিট বানান MIN, ঠিক আছে, 9 মিনিট, 9 মিনিটে সে 6টা গ্যাপ নিচ্ছে। ওকে, 9 মিনিটে 6টা গ্যাপ নিচ্ছে। তাহলে দেখো আমি এখানে 60 মিনিটের কতগুলো গ্যাপ নিচ্ছে সেটা আবার দেখে নিচ্ছি। 6/9 ইন্টু 60, তাহলে 3 দিয়ে এটা 2, 3 3 9, 3 20 60, মানে 40টা গ্যাপ সে পাচ্ছে। 40টা গ্যাপ পাচ্ছে, আর এখানে +1, এটা আমি শুরুতেই কাউন্ট ডাউন করিনি আর কি, গ্যাপের মধ্যে রাখিনি, তাহলে +1, তার মানে 41 বার ছোড়া যাবে। অ্যাকর্ডিং টু মি, এটা আমার মতে এরকম অ্যান্সার আসছে। তোমরা যদি জানো যেটার বেসিকটা কি হতে পারে বা অঙ্কটা কি সলিউশন হবে, তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানিও। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা চাইছো যে অঙ্ক একদম বেসিক লেভেল থেকে শিখতে এবং জীবনে একবারই অঙ্ক শিখবে এবং সমস্ত লাইফে যত এক্সাম দেবে সমস্ত এক্সামের ম্যাথসকে তুমি যদি ভালোভাবে স্কোর করতে চাও, তাহলে অল ইন ওয়ান ম্যাথ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আপকামিং যে কোনো এক্সাম, যেমন প্রাইমারি, টেস্ট, SLST, PT, WBP, কনস্টেবল, পিডি মেন্স, আমি যেটা পড়াবো একবারে পিডি মেন্স সব একসঙ্গেই হয়ে যাবে। WBCS সাব ইন্সপেক্টর সমস্ত এক্সাম, ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং কেন্দ্র সরকারের এক্সামও তুমি ক্র্যাক করতে পারবে, ম্যাথসটা বলছি। ঠিক আছে, তো তার জন্য যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে চাও একদম জিরো লেভেল থেকে, তাহলে এই নাম্বারে তুমি আমায় ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।